এই যে বাড়ি মারতেছিল ভাই রে ভাই। সজীব ভাই, জি হ্যাঁ আপনার আপনার ব্যায়াম শুরু হয়েছে ঠিক মতন? হ্যাঁ এখন করতেছি, একটু একটু শুরু করছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কার্বোহাইড্রেট নেওয়া কমাই দিচ্ছি। এই যে এটা একটা খারাপ কাজ করছেন, এটা তো মজার জিনিস, এটা বেশি করে খাবেন। আপনারা যেরকম খালি বলেন প্রোটিন খান প্রোটিন খান, তাই আমি প্রোটিন খাওয়া শুরু করে দিচ্ছি। প্রোটিন খান তো কই, কিন্তু যে কার্বোহাইড্রেট খান এটাও কেন আপনি শুনেন না কানে ঠিক মতন, খালি প্রোটিনটা শুনেন। আমার তো অন্য দিক দিয়ে অনেক বেশি তো। আর বেটা কইস না বেটা, আমার তো দুনিয়ার দুনিয়ার রাইস খেতে হয়। তিন বেলা ভাত খাইতে হবে বুঝছেন, মিনিমাম। বাই দ্য ওয়ে, আমাদের গুরুজি কিন্তু এখন দিনে 1800 গ্রাম ভাত তবে খায়। তাজদিদ ভাই আপনার অবস্থা 1800 তো ভবিষ্যৎ অন্ধকার। আপনার কার? লাইফের চারপাশে যে আসাদ, তারপরে ডেভিল সাহেব, এরা থাকলে আপনি আপনার ধৈর্য কিন্তু অনেক, এটা আমার মানে একটা ধারণা হয়েছে। কিন্তু কতদিন দেখ ভাই, থাকবে এই এটা নিয়ে আমি একটা- চিন্তায় আছি আর কি। একটা সার্টিফিকেট আপনি আমারে দিয়েছেন তাইলে। কারণ একজন কিন্তু- জিম যায় না যাইতে যাইতে ইনজুর্ড হয়ে গেছে, আরেকজন যাবে প্ল্যান করতে করতে আমার মতো ভুড়ি বানায় ফেলছে। বাট ডেভিল ভাই বিজনেস নিয়ে একটু দূরের উপরে আছে, টু বি অনেস্ট, এটা আমি জানি। আচ্ছা হ্যাঁ, তো এটার জন্য উনি এখন রেগুলার যেতে পারতেছে না, খুব শীঘ্রই যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে যে সজীব ভাই আপনি মনে পরিচয় হননি, আমাদের সাথে আজকে আছে আমাদের ওয়ালিদ ভাই। আচ্ছা ওয়ালিদ ভাই, সজীব ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওই যে সজীব ভাই আপনাকে আমার ভাইয়ের কথা বলছিলাম না, যে ওনার পায়ে একটা মেজর সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওই ওনার কথাই বলছিলাম। আচ্ছা হ্যাঁ, তো আজকে মোটামুটি তো সবাই ফেস টু ফেস আছি, তো এটা ডিসকাশন আমাদের হয়ে যাবে। ইনশাল্লাহ। হ্যাঁ, তো ওনার থ্রুতে অন্য যাদের এই সমস্যাটা আছে তারাও টুকটাক এই সমস্যা সম্বন্ধে কিছু ইনফরমেশন হয়তো বা পেয়ে যাবে। শুভ ভাই, আপনি আজকে এত চুপ কেন? ভাই তো ঘুমায় গেছিল। এত টায়ার্ড হলে হবে? চলেন সিঁড়ি খেতে যাই। আচ্ছা গুরুজি কি হয়েছে, 1800 গ্রাম ভাত হয় নাই এখনো সারাদিনে ইনটেক? সেহরির জন্য কিছু বাকি আছে? না তবে আজকে কিন্তু শুভ ভাই কিন্তু সেই একটা ডান্স দেখাইছে আমাদের, সেই এই স্ক্রিনে শেয়ার দেওয়া যায়, তাহলে শেয়ার দিতে পারলে দিতে পারে, দিমু? এর বেশি না। দিমু? স্ক্রিনে শেয়ার দিতে পারলে এখন তো রেকর্ডিং আছে না, তারপরে শেয়ার দিলে এটা তো রেকর্ড হবে। আচ্ছা, আমি যদি এটা এখন নাও দিতে পারি, আমি এটা পরে অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা অ্যাড করে দিই। তাইলে আজকে কোশ্চেন গুলো যেগুলো আছে করলাম। আর মূলত মানে ভিডিও কতক্ষণের হইতে পারে? লং টাইম করলে লং টাইম এডিট করতে কষ্ট হয়ে যাবে। আমরা মনে হয় ম্যাক্স 1 আওয়ার করি। আচ্ছা, আমরা কোনো সমস্যা নেই, আমাদের যতক্ষণ লাগে আমরা অ্যাটলিস্ট আমাদের ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, সো শুভ ভাই, তাহলে আমরা দেরি না করি, আমাদের কোশ্চেন অ্যান্সারে চলে যাই। যে আমরা লাস্ট যে সেশনটা ছিল আমাদের সজীব ভাইয়ের সাথে, ফিজিওথেরাপি সেশন। পডকাস্ট শুরু করছি। হ্যাঁ, আমাদের পডকাস্ট চলতেছে, রেকর্ড শুরু হয়ে গেছে। আচ্ছা এইভাবে Recording না, আমাদের চলতেছে। তো এটা তো হচ্ছে গিয়ে বলতে গেলে মানে আমাদের একটা লং অ্যাওয়েটেড একটা এপিসোড বাকি ছিল আর কি। মানে সজীব ভাইয়ের ইনজুরি হওয়ার কারণে আমাদের এটা পিছাই গেল আর কি, নাহলে তো আমরা By the আরো way, আগে এটা সজীব ভাইয়ের গরম পানি পরে পায়ে ভয়ানক ফসকা পড়ার কারণে আমরা খুবই দুঃখিত ছিলাম, যার কারণে আমরা আমাদের শোটাই পোস্টপোন করে দিয়েছিলাম। সজীব ভাইয়ের কারণে আমরা শোকাহত, সজীব ভাইয়ের ইনজুরি। ও তো তাও ঈদে নামাজ পড়তে পারছে, আমি তো চিন্তা করছি যে নামাজ পড়বে কেমনে, কি অবস্থা হয়েছে। সবচেয়ে প্যাথেটিক ব্যাপার হয়েছে যেদিন যে ফুসকা পড়লো, তারপরের দিন আবার চেম্বারে যাইতেছে। চেম্বার ছিল, আমি ওর সাথে যখন কথা বলি আমি চেম্বারে। আপনি চেম্বার করলেন কেন এই পানি এই ফুসকা নিয়ে? একটু লুজ প্যান্ট পড়তেছে, কারণ ওই পেশেন্টের চাপ ছিল, প্লাস ওনারা তো মানে ওই অ্যাপয়েন্টমেন্ট টাইমটা শর্ট ছিল, তো যদি মিস হয়ে যেত ওনারা ওই ইয়েগুলো পেত আর কি, স্লট গুলা। কিন্তু মানে আপনি যেইভাবে হার্ড ওয়ার্ক করেন, ওইভাবে হার্ড ওয়ার্ক মানে এই ফুসকা নিয়ে ওই যে ওইটা যেটা হয়েছে যে ওই পায়ে ছিল, তো ওই পাটা কোনোভাবে একটু স্টেবল করে তারপরে আর কি কাজ করতে হয়েছে। যাক, আল্লাহ ভরসা হয়ে গেছে, এটি অনেক বড় ব্যাপার। এখন যে আপনি সুস্থ হয়ে গেছেন সেটি অনেক বড় ব্যাপার। তো শুভ ভাই, আমরা আজকে দেরি না করে আমরা কিউএনএ তে ঢুকে যাই। ওকে, অনেক কোয়েশ্চেন আমাদের এসে গেছে। সো প্রথমেই একজনের প্রশ্ন আছে, এটা ভেরি কমন যারা ওয়ার্কআউট করে, সেটা হচ্ছে যে কোমরে ব্যাক পেইন হচ্ছে জিম করার কারণে। সো এটা থেকে ওভারকাম করার কি উপায় আছে? শুধু জিম করার জন্য যে ব্যাক পেইন তা না, আমার কিন্তু দেখা যাচ্ছে যে
ব্যাক পেন আমি বহুত আগে থেকে 2006 থেকে আমার ব্যাক পেন ছিল, হেভি ওয়েট দেখা যাচ্ছে গিটার গুটার নিয়ে যখন মুভ করতাম, এই কারণে যেমন কোশ্চেনটা আসছে যে জিম করার কারণে, তো মানে ওনার সে জিম মনে করার করছে কারণে? তার জিম ওনার করার জিম করার কারণে। কারণে উনি হয়তো গিটার তুলে না হাতে। না না, না, গিটার নাই। ব্যাপার আছে এখানে। ব্যাপার হচ্ছে কি যে সজীব ভাই তো বলবে ইন ডেপথ, আমি জাস্ট হ্যাঁ, ট্রেলার অবশ্যই, মাঝখানে একটা জিনিস জি। বলতে চাচ্ছি যে বেশিরভাগ মানুষের ব্যাক পেইনের যে রিজন গুলো, এটা আমি আর কি অনেক বছরে দেখা থেকে বলতেছি যে বেশিরভাগ মানুষের ব্যাক পেইন গুলো হয় তার বসা থেকে হয়। বসা থেকে, হ্যাঁ। দেন ধরেন কেউ সিএনজি তে চড়তেছে, রিক্সায় চড়তেছে, গাড়িতে চড়তেছে, এইসব জায়গাগুলোতে আমরা যখন বসি আমরা কিন্তু একটু গুজো হয়ে বসি। এই গুজো হয়ে বসা থেকে কিন্তু আমাদের লোয়ার ব্যাকে একটা প্রেসার আসে, ওইখান থেকে কিন্তু ব্যাক পেইন গুলো ক্রিয়েট হয়। এই পেইন গুলো যখন ক্রিয়েট হয়, যখন আমরা এক্সারসাইজ করি তখন এই পেইন গুলো আমাদের সিগন্যাল দেয়, আমরা বুঝতে পারি যে আমাদের এখানে পেইন আছে, এবং আমরা দোষ দিয়ে দিই কি আমার এক্সারসাইজ করে পেইন হয়েছে, বাট পেইনটা কিন্তু আমাদের অন্য কারণে ক্রিয়েট হয়ে ছিল ওই জায়গায় অলরেডি। যেমন আপনি বসার কথা বললেন, আরেকটা আছে যেমন ওয়ালেট পিছে রাখলে ব্যালেন্স কিন্তু থাকে না, Exactly. বসলে হ্যাঁ, স্পাইনালের ব্যালেন্সটা থাকে না। ওয়ালেটটা কিন্তু সামনে রাখাটা বেটার। রাইট। তো সজীব অ্যান্সারটা আচ্ছা, ব্যাক পেইন আপনারা মোটামুটি অনেকগুলো অ্যান্সার দিয়ে দিচ্ছেন। ব্যাক পেইন আমার হিস্ট্রিতে আমি দেখছি যে মানে জিম করলে ব্যাক পেইন এটা না, আপনি যদি নিতে প্রবলেম থাকে আপনি স্বাভাবিকভাবে কি করবেন, স্টেপ গুলো তো সোজাভাবে দিবেন, এক সাইড হয়ে দিবেন, তখন কিন্তু একটা ইমব্যালেন্স থাকে, ওয়ালেট রাখলে ইমব্যালেন্স হয়। এখন তারপরে যখন ওই যে আসাদ বললো যে গিটার উঠাতে যে এক সাইডে এইভাবে গিটার রাখতেছে, ওইটার জন্য হতে পারে। তো নর্মালি যেটা হয় যে ব্যাক পেইনটায় আমরা যখন সেন্টার অফ গ্র্যাভিটি, বডি সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু এই যে আমাদের লোয়ার ব্যাকটা, তো লোয়ার ব্যাকটাকে আপনি যদি মনে করেন যে আমি অনেক পরিশ্রম করে আসার পরে আমি প্রপারলি ওয়ার্ম আপ না করে বা হাইড্রেট না হয়ে আমি ওয়েট লিফটিং এ গেলাম, সেই ক্ষেত্রে আমাদের ব্যাক পেইন হতে পারে। ব্যাক পেইনের মানে সবচেয়ে কমন টার্ম যেটা আমরা বলি যে পেইন হলে লোয়ার ব্যাকে পেইন হওয়ার পিছনে কারণ এখানে হচ্ছে যে লাম্বার রিজনটা, আমাদের যদি স্পাইনটাকে ভাগ করি সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার রিজনটা খুব আনস্টেবল থাকে, কারণ ওইখানে সাইডে যে মাসেল গুলো থাকে ওই মাসেল গুলো টেন্ডেন্সি থাকে খুব তাড়াতাড়ি স্টিফ হওয়ার। এখন আমাদের যেটা হচ্ছে যে আমরা যখন লোয়ার ব্যাকের অনেক এক্সারসাইজ করি, ঠিক ওই পোর্শনে আমরা কি আপার মানে ফ্রন্টের যে অ্যাবডোমিন, লোয়ার অ্যাবডোমিন, ওই অ্যাবডোমিনের এক্সারসাইজ করি না। এইটা যদি আমি আরেকটু এলাবোরেট করি, নর্মালি যেটা হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে তো আমরা লোয়ার অ্যাবডোমিনের এক্সারসাইজটা যেভাবে আমরা কাজ করি, দেখা যায় যে ব্যাকের মাসেলের কাজ ওইভাবে করা হয় না। এখন ধরেন যে স্বাভাবিকভাবে একটা প্রেগনেন্ট ওম্যানের কথা যদি চিন্তা করি, প্রেগনেন্ট হওয়ার পরে কি হয়, এই যে এরকম হয়ে যায় লর্ডোটিক কার্ভেচার, তাই না, আমরা পিছন দিকে ঝুঁকে যাই। তো এই যে পিছন দিকে ঝুঁকে গেলে কি হয়, এই যে পিছনের মাসেলটা এরকম থাকার কথা ওটা অলরেডি শর্টেন হয়ে যায়। তো শর্টেন হয়ে গেলে যখন আফটার ডেলিভারি কেউ কি ওইটা আবার নর্মাল পজিশনে নেওয়ার জন্য এক্সারসাইজ করে, বাংলাদেশে এটা কেউ কোনো ডাক্তার বা কোনো গাইনোকোলজিস্ট কেউ বলে না। এটা আমি আপনাকে ওই উদাহরণ দিলাম যে আপনি বুঝার জন্য। ঠিক তেমনি আমরা যখন ছেলেরা জিমে যাই, আমরা যখন হেভি ওয়েট লিফট করি, আমরা কি কেউ এইভাবে লিফট করি? আমরা করি কি লিফট এইভাবে, তাই না? এইভাবে যখন আমরা ওয়েট লিফট করি, তারপরে ওয়েটটা ছেড়ে দেওয়ার পরে আমাদের যে এই যে ব্যাক মাসেলটা যে আমরা এরকম লর্ডোটিক হয়ে গেছি, এটাকে নর্মাল পজিশনে আমরা ঠিক মতো আনার জন্য আমরা কি প্রপার ওই স্ট্রেচিংটা বা এক্সারসাইজটা করছি না। সো এটা আস্তে আস্তে এটা হতে 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 তখন কি হয়ে যায়, আমাদের যে লোয়ার ব্যাকে পেইনটা চলে আসে। আচ্ছা ভাইয়া, আমার এখানে একটা ছোট কোশ্চেন, সেটা হচ্ছে যে এটাকে তো আমাদের দেখা যায় আমরা যখন ওয়েটটা নেই তখন তো আমাদের ব্যাকটা কমপ্রেস হয়ে যায়, সহজ ভাষায় বলি, তো এটাকে আমাদের আবার ডিকম্প্রেস করতে হবে। এক্স্যাক্টলি, ডিকম্প্রেস করতে হবে, অবশ্যই ডিকম্প্রেস করতে হবে একদম। মানে এটাই হচ্ছে যে আমি সবসময় বলি যে কোনো এক্সারসাইজের পরে প্রপারলি স্ট্যাটিক স্ট্রেচিং করলেই আপনাদের এই যে কম্প্রেসটা হলো, এটা ডিকম্প্রেসড হয়ে নর্মাল পজিশনে যাবে। নয়তো আপনাদের ওই যে এটা যে কম্প্রেসড হয়ে আছে, এটা নর্মালি আপনার কুল ডাউন প্রপারলি না করলে এটা পুরোপুরি আগের শেপে ফিরবে না। তখন কিছু না কিছু জায়গায় ওইটাই একটু স্টিফনেস থাকবে। কারণ আমি সবসময় বলছি, যখনই আপনি হেভি ওয়ার্কআউট করবেন সফট টিস্যু ইনজুরি হবেই।
ওইটাকে সফট টিস্যু ইনজুরিটা হওয়ার পরে ওইটাকে নর্মাল অ্যালাইনমেন্টে ফিরিয়ে নেওয়ার জন্য আপনাকে প্রপার আইস বাথ, প্রপার স্ট্রেচিং করতে হবে, নয়তো ওই যে ইনজুরিটা থাকবে ওই ইনজুরিটাই যখন কন্টিনিউ এটাতে হ্যামারিং হবে, মানে আপনি দেখা গেল আবার একদিন পরে আবার ওই এক্সারসাইজটা করলেন, ওই ইনজুরিটা এটা থেকে একটু বড় হলো, একটু বড় হলো, একটু বড় হলো, আলটিমেটলি কি হবে যে এটা ব্যাক পেন হয়ে যাবে। এখন ব্যাক পেনের আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে রেডিয়েটিং ব্যাক পেন আর একটা হচ্ছে নন রেডিয়েটিং। রেডিয়েটিংটা মানে হচ্ছে যদি আমি বলি স্পাইনটা তো এইভাবে থাকে, এই যে এরকম ভাবে, ধরেন এটা একটা হাড়, এটা একটা হাড়, এই সাইড দিয়ে মাসেল গুলা যায়। যদি সবচেয়ে ভালো হয় আমি আপনাদের বুঝাই, এই যে ধরেন এটা যদি স্পাইন হয়, এটা ধরেন যে আপনাদের এখন এই মাসেল গুলো তো এইভাবে থাকে, তাই না? এটা তো স্পাইন, জি দেখা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না। দেখা যাচ্ছে। তো এখন আপনি ধরেন যে ব্যাক এক্সারসাইজ করার সময় এই মাসেল গুলো মানে স্ট্রেংথেনিং করছেন, তখন এখানে হালকা ইনজুরি হলো, তাই না? হালকা ইনজুরি হলো। এখন এই ইনজুরিটা তখন এরকম আপনি বুঝতে পারবেন না, পরের দিন যখন আবার করবেন এটা আবার ইনজুর্ড হবে, পরে যখন আবার করবেন এটা আবার ইনজুর্ড হবে। তো আলটিমেটলি কি হবে, তখন এই যে এটা তো এই স্পাইনের এই ভার্টিব্রাকে চাপ দিয়ে রাখছে, তখন করবে কি এটা টেনে, তখন এই যে ইন্টার ভার্টিব্রাল স্পেসটা, দুইটা ভার্টিব্রাল মাঝখানে যে স্পেসটা, এটা কমে যাবে। তখন কি হবে, এইখান থেকে যে নার্ভ গুলো আমাদের লোয়ার লিম্বে, যেমন এই যে হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস, কাপ মাসেলে যে পাওয়ার সাপ্লাই দেয়, নার্ভ সাপ্লাই দেয়, তখন এইটা ডিস্টার্ব হবে এইখান থেকে, তখন এটা বলে রেডিয়েটিং পেইন। এটা কিন্তু খুব বাজে একটা ব্যাপার হয়ে যাবে তখন। এটাকে কি বলবে? রেডিয়েটিং পেইন, রেডিয়েট করবে। সো কাজে আপনাদের যখনই মনে হবে যে এইখানে পেইন হচ্ছে বা এইদিকে পেইন হচ্ছে, আপনারা প্রপারলি এটা ট্রিটমেন্ট করবেন। ব্যাক পেইনের ক্ষেত্রে জিজ্ঞেস করতে হবে যে এটা কি রেডিয়েটিং পেইন নাকি নন রেডিয়েটিং। যদি নন রেডিয়েটিং হয় তাহলে এটা মাসেল পেইন, কিন্তু যদি রেডিয়েট করে তাহলে এটা হয়ে যাবে মাসেল প্লাস এই যে ভার্টিব্রার সাথে ইনভলভমেন্ট, মানে ডিসকম্প্রেসড হয়ে যাবে। সো কাজেই যখনই আপনারা ব্যাকের কোনো এক্সারসাইজ করবেন অবশ্যই কম্প্রেসড হলে এটাকে ডিকম্প্রেসড করে নেবেন, নয়তো এইটা পরবর্তীতে আপনাদের স্পাইনকে অ্যাটাক করবে, তখন কিন্তু রেডিয়েটিং পেন হয়ে যাবে। রেডিয়েটিং পেন হলে লোয়ার অ্যাবডোমিনের আপনাদের লোয়ার পোর্শনে আপনাদের অনেক ডিস্টার্ব হয়ে যাবে, যেমন একটা, এবং এটা যদি সিরিয়াস লেভেলে চলে যায়, মেডিকেল একটা টার্ম আছে ইনকন্টিনেন্স, মানে যে প্রস্রাব ধরে রাখতে পারবে না, বল ব্লাডার ডিসঅর্ডার মানে বাথরুম ধরে রাখতে পারবে না। সো কাজেই ব্যাক পেইনটাকে যদি কারো হয়ে থাকে খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে। আপনারা নিজেরাই ডায়াগনোসিস করতে পারবেন যে পেইনটা কি কোমর থেকে নিচের দিকে যাচ্ছে নাকি একটা জায়গায় স্টিফ হয়ে আছে। যদি একটা জায়গায় স্টিফ হয়ে থাকে এবং এটা যদি আপনার লং টার্মের জন্য হয়ে থাকে, তাহলে আমি বলবো যে আপনারা হালকা কিছু মায়ো রিল্যাক্সেশন কিছু মেডিসিন খেতে পারেন, তারপরে ধরেন যে কিছু পেইন কিলার খেতে পারেন, হালকা একটু হিট দিতে পারেন। আর কনফার্মেটরি টেস্টের জন্য যদি মানে আশেপাশে কোনো স্পেশালিস্ট থাকে তাদেরকে দেখে কনফার্ম হয়ে ওই অনুযায়ী কাজগুলা করলে ভালো। ভাই আমার এখানে ছোট একটা কোয়েশ্চেন ছিল, এই রেডিয়েটিং পেইনস নিয়ে আমি মানে 2013 এর দিকে একবার একটা জিমে স্ট্যান্ডিং মিলিটারি প্রেস নেওয়ার সময় জি ওই সারফেসটা একটু বাউন্সি ছিল, হ্যাঁ। তো ওইখানে আমি একটা একটু ব্যথা পাই এরকম কিছু লোয়ার ব্যাক, কিন্তু এরপরে খুব লং টাইম 2-3 বছর দেখা যায় লোয়ার ব্যাক ওরকম কোনো ইস্যু ছিল না, কিন্তু হ্যামস্ট্রিং হয়ে কাফ পর্যন্ত মানে ভালো পেইন ছিল, এটা ওভারকাম হয়ে গেছে। জি জি জি। রেডিয়েটিং পেইনটা কি মানে কিছু কিছু টাইমে এমন হয় যে আমার লোয়ার ব্যাকের জন্য হয়েছে, বাট আমি লোয়ার ব্যাকে ফিল করতে পারতেছি না, রেডিয়েটিং পেইনটা আপনি বুঝবেন কিভাবে, সেটা হচ্ছে একটা ঝিনঝিন ভাব যাবে কোমর থেকে, একটা ঝিনঝিন ভাব আপনার একদম নিচ পর্যন্ত চলে যাবে। যদি দেখেন যে ঝিনঝিন ভাব একটু অবশ অবশ লাগতেছে, মানে বডির একটা পার্ট থেকে আরেকটা পার্টে একটু পেইনটা ট্রাভেল করতেছে। হ্যাঁ রেডিয়েট করবে। যদি দেখেন যে আপনার শুধু হ্যামস্ট্রিং ব্যথা, শুধু কাপ মাসেলে ব্যথা, ওইটা স্পাইন থেকে নাও হতে পারে, কিন্তু স্পাইন থেকে হলে একটা কমন ইস্যু থাকবে যে একটা ঝিনঝিন ভাব যাবে, এটা ইলেকট্রিক শকের মতো যাবে কোমর থেকে নিচের দিকে। একটু নামনেস থাকে এরকম। হ্যাঁ নামনেস থাকবে, আপনার সেন্সেশন ডিস্টার্ব হতে পারে, মানে আপনার অবশ অবশ লাগতে পারে, আপনার মোটর রেসপন্স কম হতে পারে। তো সেই ক্ষেত্রে এক্সরে বা এমআরআই করে দেখতে হবে যে আপনার এটা কি সেন্ট্রালি নাকি এক সাইডে কম্প্রেসড হয়েছে। আর এটা ডিকম্প্রেস করে ফেললেই
আপনার ধরেন যে ওই জিনিসটা ঠিক হয়ে যাবে। যদি ওইটা না করেন সেই ক্ষেত্রে কি হবে, আপনার যদি ওইটা যেহেতু নার্ভ সাপ্লাই, ওইটা মাসেলে পাওয়ার দেয়, তো আপনার দেখা যাবে যে আস্তে আস্তে মাসেল ওয়েস্টিং হয়ে যাবে, মাসেলগুলো শুকায় যাবে। ঠিক মতো আপনি প্রপারলি মাসেলে যতই ওয়ার্কআউট করেন দেখা যাবে যে ওই ইমব্যালেন্সটা থেকে যাবে, একটা সাইডে খুব মাসেল বাল্ক বেড়ে যাচ্ছে আর একটা সাইডে মাসেল বাল্ক ওরকম বাড়ছে না। এইভাবে আর কি আমাদের ইমব্যালেন্স গুলো মনে হয় এইভাবে ক্রিয়েট হয়, হ্যাঁ। মাসেল ইমব্যালেন্স গুলো। মাসেল ইমব্যালেন্স আমাদের তো আসলে এটা প্রত্যেকটা মানুষেরই পশ্চারাল ডিফর্মিটি থাকে। সো যখনই বাই বন্ড মানে দেখা যায় যে আমাদের কাছে এটা 100% যে সবাই কেউ মেনটেন করতে পারবে সেটা না। তো দেখা যায় যে কারো প্রবলেম দেরিতে আসে, কারো প্রবলেম তাড়াতাড়ি আসে, বা দেখা যায় যে কেউ কোনো কাজ করতেছে যেটা ওই রিলেটেড, ওনার যে প্রবলেমটা ওইটাকে বেশি স্টিমুলেট করে, তখন দেখা যায় যে প্রবলেম গুলো চলে আসে। তো সেই ক্ষেত্রে জাস্ট আপনাদের ওই আপনার কোনো ডিফর্মিটি থাকলে বা পোস্টারাল যে আপনার প্রবলেম গুলো, যে মাসকুলার ইমব্যালেন্স, বা আপনি যদি মনে করেন যে না আমার পোস্টারটা মনে হয় একটু বাম দিকে বা ডান দিকে, ওই অনুযায়ী আপনারা ব্যালেন্স করে ফেললে প্রবলেম হবে না ইনশাল্লাহ। আচ্ছা সজীব ভাই, একটা ইন্টারেস্টিং প্রশ্ন ছিল একজন, জি উনি বলছিলেন যে ওনার একটা শোল্ডার ইনজুরি হয়েছে, উনি বলছেন যে জিম করা থেকে, কিন্তু এক্সরে করে কিছুই পাওয়া যায় না, কিন্তু উনি যখন পুশ আপ দেয় হ্যাঁ, ওনার কোনোইতে কট কট করে আওয়াজ হয়, কোনোইতে উনি এক্সরে করেছে কিন্তু কিছুই পাওয়া যায়নি। এটা কি কারণে হতে এটা পারে? ভাই এরকম কোশ্চেন মনে হয় আগে একবার আসছিল, যেটা হচ্ছে যে আমি আরেকবার বলতেছি, ফ্র্যাকচার না হলে এক্সরে করে আপনি কিছুই বুঝতে পারবেন না যে আপনার ফ্র্যাকচার। একমাত্র এক্সরে করলে আপনি হাড়ের অবস্থানটা বুঝতে পারবেন, এবং দেখা যায় যে মাঝে মধ্যে ওই যে চেস্ট মানে আমরা চেস্ট এক্সরে দিই, চেস্টের কিছু কিছু দাগ বোঝা যায়, কিন্তু স্পেসিফিক আপনি যদি বলেন যে মাসেলের ব্যাপারটা জানতে হবে, মাসকুলার মাসেলের বা লিগামেন্টের, তাহলে এক্সরেতে আপনি ওরকম কোনো রেজাল্ট পাবেন না। এখন কটকট সাউন্ড হতে পারে, তার কারণ হচ্ছে উনি কোনো একটা সময় জিম করতে যে আইদার সে শোল্ডার জয়েন্টে অবশ্যই পেন পেয়েছিল বা কোথায় হয়েছে, কিন্তু ওনার যে মাসেল টিয়ার হয়েছিল ওটা 100% টিয়ার হয়েছিল, কারণ নয়তো ব্যথা থাকার কথা না। এই যে টিয়ার হওয়ার পরে ওইটাকে রিহ্যাব করা হয় নাই, রিহ্যাব না করার জন্য ওই মাসেলটা ঠিক মতো কাজ করতে পারে না, যার জন্য আপনি যখন ওই মুভমেন্ট করতে যায় তখন কটকট সাউন্ড হয়। কারণ আইদার একটা পয়েন্টে পেইন জমে আছে যেটা ফুল লেন্থে মাসেলটাকে জয়েন্টটাকে মুভমেন্ট করতে দিচ্ছে না, ওইটা ছেড়ে দিচ্ছে। ওই ছেড়ে, যেমন এটা বল এন্ড সকেট, শোল্ডার জয়েন্ট হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সো যখন এই চারপাশ দিয়ে এখান থেকে ডেল্টয়েড যাচ্ছে, এখান থেকে রোটেটর কাপ যাচ্ছে, এটাতে পেক্টোরালিস মাইনর, মানে এরকম ভাবে যদি আমি চিন্তা করি, তো দেখা গেল কোন একটা মাসেল ছেড়ে দিছে, এটা কট করে এরকম হয়ে গেছে, এই যে আওয়াজ হচ্ছে। বাট ডেল্টয়েড মাসেলটা, আমার একটা কোশ্চেন জি আছে জি জি, এখানে। এই যে যখন আমরা এই বলগুলো যখন মুভ করে, হ্যাঁ এই মুভ করার জন্য যে একটা লুব্রিকেট আমরা ফিল করি, এটা কি সাইনোভিয়াল ফ্লুইড, এটা কি বলে? হ্যাঁ, এটা তো ভিতরে ফ্লুইড থাকবেই, অবশ্যই জয়েন্টের ভিতরে ফ্লুইড আছে, কিন্তু এখানে মিনিসকাস আছে, এখানে লিগামেন্ট আছে, এখানে ফ্লুইড আছে। অনেকে কি ভাই এটা শুকায় যাওয়ার কারণে কি এই যে কটমট এটা শুকিয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা যেমন অনেক সময় আমরা দেখা যায় যে জয়েন্ট গুলো শুকিয়ে যায়, কার্টিলেজ গুলো শুকিয়ে যায়, তো কার্টিলেজ তৈরি করার জন্য ইনজেকশন আছে। তারপর ডিজেনারেটিভ চেঞ্জেস এর কারণে যে হাড় ক্ষয় হয়, তখন এই বল জয়েন্টটা সুন্দর থাকে না, ওইটার জন্য আমরা স্টেরয়েড দিয়ে থাকি। কিছু মেডিসিন আছে যেটা কার্টিলেজ তৈরি করে। সো হ্যাঁ, এরকম যদি কোনো কন্ডিশন থাকে অবশ্যই আওয়াজ হতে পারে। আবার ওই যে মাসেল যেটা মুভমেন্ট করাতে হেল্প করে, মাসেলের যদি কোনো ইনজুরি থাকে ওইটা তো ফুল রেঞ্জে দিবে না, বা ওইটা একটা সময় ছেড়ে দিবে, তখন এটা কট করে সাউন্ড হয়। সো যেটা হচ্ছে ওনার ফ্র্যাকচার হয় না, ফ্র্যাকচার হলে অসম্ভব ওইটা মানে থাকা, এটা রেডিশ হয়ে যাবে, ফুলে যাবে, টেম্পারেচার হাই হয়ে যাবে, সিরিয়াস করে। এটা সিম্পল ফ্র্যাকচার হলেও, মানে একদম হেয়ার লাইন ফ্র্যাকচার হলেও এটা আপনাকে অনেক ভোগাবে। সো অনেক সময় দেখা যায় মাসেল টিয়ার হলে ওরকম ভোগায় না, কিন্তু পরবর্তী এটা লং টার্ম ইফেক্ট চিন্তা করলে, যেটা লং টার্ম একটা আপনাকে একটা পেইন দিবে, সেই ক্ষেত্রে ওনাকে পালপিটেশন করে দেখে বলতে হবে যে শোল্ডার জয়েন্টের চারপাশে যে মাসেল গুলো আছে কোনো একটা জায়গায় অবশ্যই ওনার পেইন পয়েন্ট আছে, ওইটা রিলিজ হয় নাই। এবং আমি আরেকটা বলি, সবাই জায়গায় বিভিন্ন জায়গায় যে চেক করে, ডেল্টয়েড চেক করে, টেরিস মেজর চেক করে, পেক্টোরালিস চেক করে, বাইসেপস সব চেক করে, কিন্তু এইখানে একটা মাসেল আছে স্কেলিনি, এই যে একদম ডিপে, এই যে আপনি যদি এই যে কাপ মাসেল, এই যে ক্লাভিকলের এইদিকে একটা স্কেলিনি একটা মাসেল আছে, এই স্কেলিনি মাসেলটা অনেক সময় অনেকে পালপিটেশন করতে ভুলে যায় বা দেখে না। দেখা যায় যে ওই ডিপ মাসেলটা অনেক সময় পেইন থাকে,
বা ইনজুর্ড হয়, তো ওইটা ভালো করে চেক করে যদি দেখে যে না এই সবগুলো মাসেল চেক করলে একটা পেইন পয়েন্ট পাবেই, ওইটা ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ পেইন চলে যাবে। আচ্ছা সজীব ভাই, আমার আমার একটা কোয়েশ্চেন ছিল এর মাঝখানে। আপনি যেমন বলছিলেন যে মাসেল টিয়ারের ক্ষেত্রে রিহ্যাব করার প্রয়োজন, জি রিহ্যাবটা আসলে কি করা উচিত একটা মাসেল টিয়ারের ক্ষেত্রে? মানে হোয়াট শুড বি দ্য রিহ্যাবিলিটেশন আচ্ছা, প্রসেস? রিহ্যাবিলিটেশনটা হচ্ছে যে আপনার যখন মাসেল টিয়ার হবে অবশ্যই যে মানে ওইটা তো ছিঁড়বে, তো ছিঁড়ে গেলে ওইটা তো আবার প্রাকৃতিকগতভাবে জোড়া লাগবে। তো জোড়া লাগার সময় ওইটা যেটা হচ্ছে যে আমাদের তো একে ওইটা শর্টেন হয়ে যাবে, কারণ জোড়া লাগার সময় এটা একদম প্রপারলি যে ওই অ্যালাইনমেন্ট বরাবর থাকবে এটা না, ওইখানে একটা শক্ত চাকার মতো থাকবে নোস, ওইটা শর্টেন হবে। থার্ডলি যেটা হচ্ছে যেহেতু ওইটা ইনজুর ছিল, আপনি কোনো না কোনো ভাবে ওইটাকে ইনঅ্যাক্টিভ রেখেছিলেন, তো ইনঅ্যাক্টিভ থাকতে থাকতে মাসেলটা কি হয়, উইক হয়ে যায়, মাসেল ওয়েস্টিং হয়ে যায়। যেমন আপনি দেখবেন যে আপনার কখনো পা টুইস্ট হয়েছে বা ফ্র্যাকচার হয়েছে, প্লাস্টার করে রাখেন, প্লাস্টার খোলার পরে কি করতে হয়, মাসেলটা একদম শুকিয়ে থাকে না, তো ওইটাকে বিল্ড আপ করতে হয়। তো রিহ্যাবটা হচ্ছে যে কোনো মাসেল টিয়ারের ক্ষেত্রেই আপনাকে ওই ইন্ডিভিজুয়াল যে মাসেলটা টিয়ার হয়েছে ওইটার তো প্রত্যেকটা মাসেলের তো একটা নির্দিষ্ট কাজ আছে, ওই মাসেলটাকে কি কাজ ওইটা ডায়াগনোসিস করে ওই কাজটা ওকে কুইক রিপিটেটিভ। যেমন আপনি যদি মনে করেন যে আপনার রোটেটর কাফ মাসেল ইনজুর্ড হয়েছে, সো আপনি বাইসেপস, ট্রাইসেপস, ডেলটয়েডের জন্য যদি 13 টাইমস বা 20 টাইমস করে করেন, চেষ্টা করবেন যে রোটেটর কাফটাকে 25 টাইমস করতে, যাতে ওই ইমব্যালেন্সটা, কিন্তু এটা যে একদম আপনি সেম ওয়েট দিয়ে করবে সেটা না, গ্র্যাজুয়ালি ওয়েটটা ইনক্রিজ করতে হবে, রোটেটর কাফটাকে ওইটার মতো করে আনতে হবে বাকি মাসেলের সাথে সামঞ্জস্য করে, তারপরে দেখবেন যে ওইটা আপনার প্রপার মুভমেন্টটা দিচ্ছে। তো রিহ্যাবটা হচ্ছে ওইটাই, যে ইন্ডিভিজুয়াল মাসেল ডায়াগনোসিস করে ওইটার যে কাজ তাকে ওই কাজে পুনরায় ফিরিয়ে আনতে হবে, প্রপারলি তাকে আস্তে আস্তে ওয়েট দিয়ে যাতে ওই যে ওয়েস্টিংটা হয়েছে ও যাতে ওই ওয়েস্টিংটা উঠে আসতে পারে। আর এখানে একটা ব্যাপার থাকে, মাসেল উইক থাকলে ওই যে আমাদের একটা কমন টার্ম আছে ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে, তো মাসেল যেটা উইক থাকে ওইটাতে খুব তাড়াতাড়ি ল্যাকটিক অ্যাসিড ফর্ম করে, যার জন্য মাসেলটা আবার ফ্যাটিক হয়ে যায়, মানে তখন কি হয় মাসেল ক্র্যাম্প করে, তো এই ক্র্যাম্প থেকে তখন আবার কি হয় রিকারেন্ট ইনজুরি হয়। সো মাসেল যে কোনো মাসেলকে অবশ্যই রিহ্যাব করা 100% ম্যান্ডেটরি, এবং এটাকে দেখতে হবে যে কি মাসেল এবং এটার কাজটা কি, তখন তাকে ওই কাজ অনুযায়ী তাকে রিহ্যাব করতে হবে, যে ওই কাজটা তাকে রিপিটেটিভ ভাবে করাতে হবে। ওকে, আচ্ছা আমাদের নেক্সট কোয়েশ্চেন আমরা নিব হচ্ছে ওয়ালিদ ভাইয়ের কোয়েশ্চেন। ওয়ালিদ ভাইয়ের একটা কোয়েশ্চেন ছিল, ওয়ালিদ ভাই গো ফর ইট। আমার কোশ্চেনটা ছিল হচ্ছে, আমি কোশ্চেনের পিছনে সিনারিওটা বলি আগে। আমার মেইনলি 3 বছর আগে আমি ব্যাডমিন্টন খেলতে যে আমার লেফট নিয়ের ACL PCL গুলো ছিল। আচ্ছা, তো ওইখান থেকে আমি ওইটা প্রথমে কিছুদিন আমি মানে ইমিডিয়েট কোনো কিছু না করে কিছুদিন আমি ওই আমরা স্কোয়াট মারার সময় যে রিহ্যাবগুলো ইউজ করি ওই রিহ্যাব ইউজ করে কিছুদিন চলাফেরা করছি। তো তখন আমার মানে এই একটা টাইমে এমন হয়েছে যে ওই টেস্ট হয়ে যাওয়ার পরে নর্মালি হাঁটাচলা করতে গেলেও আমার ফিল হইতো যে আমার নি স্লিপ করতেছে বা স্টেবল না, এরকম একটা ফিল। তো এরপরে আমি যখন আমার রিকনস্ট্রাকশন সার্জারি করাই ACL এর, এই সার্জারিটা করার পরে নর্মালি যেসব রিহ্যাবের কেসের কথা বলা হয়, প্রথমে আমাকে ওই আপনার ওই পোস্ট অফ যে ব্রেস গুলা পরানো হয়, হিজ ব্রেস গুলো, ওই ব্রেস গুলো দেওয়া হলো। তো ওইটা থেকে মোটামুটি আমি একটু রিকভার হয়ে মানে পুরো, তখন আমার নিয়ে অনেক স্লিপ, মানে মাঝখানে যাওয়ার আগে আমি আনফর্চুনেটলি একটা রোড অ্যাক্সিডেন্ট করে আমার রাইট লেগের এই নিয়ের নিচে যে 2টা বোন আছে এই 2টাই ভেঙে যায়। আচ্ছা, তো ওই মাঝখানে আমার নিয়ের জন্য যে টাইপের এক্সারসাইজ করা দরকার মোবিলিটির জন্য, স্টিফনেস দেওয়ার জন্য, ওগুলো আমি কোনো কিছু করার টাইম পাইনি, কারণ তখনও আমার ব্রেস পরা। তো এই তো আরেক পায়ের হাড় ভাঙার পরে ওইটার সার্জারি করে এখানে একটা মেটাল ইমপ্ল্যান্ট দেওয়া হয়, 8টা স্ক্রু দেওয়া হয়। তো এখন সেকেন্ড সার্জারি মোটামুটি 2 বছর হয়ে গেছে। তো এখন আমার প্রবলেমটা হইতেছে, যে পা আমার ভাঙছে ওই পা নিয়ে আমার কোনো সমস্যা নেই, নি ঠিক আছে বা, কিন্তু যে প্রথমে যে আমি লিগামেন্টের যে সার্জারিটা হয়েছিল ওই রিহ্যাবটা না করার ফলে ফার্স্ট প্রবলেম, মেজর প্রবলেম হচ্ছে আমার নিতে অনেক স্টিফনেস,
আমি যে চেয়ারে বসা অবস্থায় নিজ যতটুকু বেন্ড করতে পারি এর বেশি আমার যায় না। তো 90 ডিগ্রি বেশি যায় না, আমি ওই নিচে বসে নামাজ পড়া ওই পজিশনে যেতে পারি না। আর পেইন হয় নিচে, মাঝে মাঝে সকালবেলা অনেক স্টিফ হয়ে থাকে, পেইন হয়। আর আরেকটা মেজর প্রবলেম হয়েছে এই নিয়ের জন্য নাকি এটা আমি বলতে পারতেছি না, কিন্তু এর আশেপাশে যে মাসেল গুলো আছে, হ্যান্ডস্ট্রিং এর মাসেল গুলা, কোয়াডস এর নিচের পোর্শনের মাসেল গুলা, ইনার হ্যান্ডস ইনার লেগে যে মাসেল গুলা, এর কিছু কিছু পোর্শন আমার এখনো নাম। আমি নো ম্যাটার হোয়াট যেসব যা এক্সারসাইজই করি ওই নামনেসটা আমার থাকে। আমি মাসেল কন্ট্রাকশন ফিল পাই না, ব্লাড ক্লট ফিল পাওয়া যায় না ওইরকম ভাবে, আর খুব ইজিলি ক্র্যাম্প করে। আমি অনেক স্ট্রেচিং করে ওয়ার্কআউট শুরু করলাম, দেখা যায় 4-5 একদম লো ওয়েটে হ্যামস্ট্রিং কার্ল করতেছি। তো এরপরে দাঁড়ানোর পরে আমি দাঁড়ায় আছি নর্মালি, ওই অবস্থাতেই আমার ক্র্যাম্প খুব ইজিলি। আচ্ছা, আমি একটা একটা করে অ্যান্সার দিচ্ছি। যেটা হচ্ছে যে ACL PCL রিকনস্ট্রাকটিভ সার্জারি করলে আমাদের টার্গেটই দিয়ে দেয় যে উইদিন 21 days to 30 days এর মধ্যে ফুল নি ফ্লেকশন করতে হবে। তো যদি ওইটা না করতে পারা যায় তাহলে রিহ্যাবের কোনো রেজাল্ট আসবে না। সো আমাদের ফার্স্ট টার্গেটই থাকে যে নিটাকে বেন্ড করতে হবে। তো যদি এটা না হয় তাহলে এর পরবর্তীতে মানে সার্জারি ছাড়া ওই পজিশনে আবার ব্যাক করানোটা কোনোভাবে ওরকম পসিবল হয় না। সো আপনার মেবি আরেকটা সার্জারি করাতে হতে পারে, করালে আপনি নি বেন্ড করতে পারবেন, নি বেন্ড করলে আপনার প্রবলেম সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া লিগামেন্টকে খুব মানে যে টাইম শিডিউলে চলে গেছে, এই টাইম শিডিউল চলে যাওয়ার পরে চান্সেস খুবই একদম মিনিমাম থেকে মিনিমাম যে আপনি পা ফুললি নর্মাল করতে পারবেন লিগামেন্টের ক্ষেত্রে। এটা গেল একটা জিনিস। আর লিগামেন্টের কিছু প্রবলেম হচ্ছে লিগামেন্টের স্বাভাবিকভাবে কোনো ব্লাড সাপ্লাই থাকে না। এই যে এটা আপনি ছিললে অটো হিল হয়ে যাবে, এটাকে ছিললে এটাকে রিকনস্ট্রাকটিভ সার্জারি করতে হয়। এবং লিগামেন্ট ইনজুরি হওয়ার পরে কোনো যদি স্পোর্টসম্যান হয়, স্পেশালি ফুটবলার, তাদের অ্যারাউন্ড 9 to 10 months লেগে যায় ফিল্ডে নামতে, মানে প্রপারলি সে যদি খেলায় নামতে চায়, অনেক সময় 1 বছরে লেগে যায়। সো আপনার যেহেতু দেখা গেছে যে ওই রিহ্যাবটা ঠিক মতো হয় নাই, তো নিটা ফুললি বেন্ড হচ্ছে না, তাহলে আপনার ওইখানে আরেকটা সার্জারি মেবি লাগবে ওইটাকে নিট আবার নর্মাল করার জন্য। এখন যেটা হচ্ছে যে আইদার আপনার ফুললি স্ট্রেস হচ্ছে না দেখে মাসেল নামনেস থাকতে পারে, তবে মাসেল নামনেস থাকলে আমার মনে হয় যে আপনি একটু লোয়ার ব্যাকে মানে লাম্বার 4-5 বা লাম্বার 5 স্যাক্রাম 1 এই জায়গাগুলোতে আপনার ডিসকম্প্রেশন আছে কিনা ওইটা একটু চেক করে দেখেন। যদি থাকে তাহলে আমার মনে হয় যে ওইখানে ওই একটু ডিকম্প্রেস করে ফেললেই মানে নার্ভ সাপ্লাইটা নর্মাল হলে আপনার সার্কুলেশনটা মনে হয় যে নামনেসটা কমে আসবে। এরকম আমাদের পেশেন্ট আছে কিছু, যেমন আমার এটা তার ইসের জন্য না, যেটা হচ্ছে যে আপনার যেমন লোয়ার লিম্বের কথা বলছেন, ঠিক তেমনি আমার একজন পেশেন্ট আছে যে আপার লিম্বের লেফট সাইডে, তো লেফট সাইডে তার একটা ঝিনঝিন ভাব আসে এবং তার যতই কিছু করুক তার মনে হয় যে এই জায়গায় কোনো পাওয়ার নেই। তো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হয়েছে, তাকে আমি চেক করার পরে দেখলাম যে তার সার্ভাইকাল রিজন একটু কম্প্রেশন আছে, যেটা উনি হয়তো বুঝতে পারেনি। তো সার্ভাইকাল রিজনটাকে টার্গেট করে যখন আমি ট্রাকশন দিয়ে তাকে ফ্রি করতেছি, এবং সাথে যেটা হচ্ছে যে আপনারা ইন্টারফারেন্সিয়াল কারেন্ট IFT থেরাপি, এটা আমরা নার্ভের অরিজিন এবং ইনসার্শনের ওইভাবে টার্গেট করে একটা কারেন্ট স্টিমুলেটেড করি যাতে নার্ভটা স্টিমুলেটেড হয়। সো আমার মনে হয় যে আপনার ডিস্কে কোনো একটা জায়গায় প্রবলেম থাকতে পারে, যার জন্য আপনার মাসেলটা ফুললি পাওয়ার পাচ্ছে না এবং ওইটা তাড়াতাড়ি উইক হয়ে ক্র্যাম্প করে ফেলতেছে, এটা একটা। এবং ACL PCL যে টাইমটা হয়ে গেছে, এই টাইমের মধ্যে মানে আপনার রিহ্যাবটা ঠিক মতো না হতে মনে হয় আরেকটা রিকনস্ট্রাকটিভ সার্জারি লাগবে, এবং লাগার পর আপনাকে এনশিওর করতে হবে উইদিন 21 ডেজে আপনার পাটা ফুল বেন্ড হতে হবে। ফুল বেন্ড যদি না করতে পারেন তাহলে আপনার রিহ্যাব প্রসিডিওরটা প্রপারলি হবে না এবং এটা আপনাকে লং টার্ম সাফার করাবে। এবং এটা দেখা যাবে যে আপনি যদি বলেন যে আমি যতই এক্সারসাইজ করি, যতই স্ট্রেচিং করি,
আসবে না। একটা সময় দেখা যাবে যে আপনি খুব বেশি চাপ দিচ্ছেন, তখন আবার লিগামেন্টে ইনজুরি হয়ে যাবে। লিগামেন্টে ইনজুরি হলে তখন আবার আপনাকে একটা সার্জারিতে যেতে হবে। আর আনস্টেবল কারণ হচ্ছে আপনি যতই মাসেল পাওয়ার বাড়ান না কেন, যত কিছুই করেন না কেন, লিগামেন্ট যদি ঠিক মতো না থাকে আপনার নি আনস্টেবল হবে। কারণ লিগামেন্টের কাজই হচ্ছে টার্নিং মুভমেন্ট করানো নি মুভমেন্টে। মানে আপনার এই এসিএল পিসিএল এর কাজই হচ্ছে যে স্ট্রেট আপনি লিগামেন্ট ইনজুরি নিয়ে আপনি স্ট্রেট দৌড়াতে পারবেন, কিন্তু যখনই আপনি টার্ন নিতে যাবেন তখনই আপনার এসিএল পিসিএল কাজ করবে। সো দেখা যাবে যে ইমব্যালেন্স হয়ে আবার টুইস্ট হয়ে যাচ্ছে। জি মানে ফিল হয় যে ফ্লিপ করতে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি জি। তাহলে এখন এখানে মানে আমার লোয়ার ব্যাকের ডিস্ক রিলেটেড কোন প্রবলেম থাকতে পারে এরকম এক্স্যাক্টলি ওইখানে একটা চেক করাতে হবে। আর হচ্ছে যে আপনার পাটা আমাকে একটা সময় সুযোগ হলে একটা ভিডিওতে পাঠাবেন যে আপনার পাটা কতটুকু বেন্ড হয়, এবং আপনি দেখবেন যে কোনো মাসকুলার ইমব্যালেন্স আছে কিনা ফিতা দিয়ে মেপে যে ইমব্যালেন্স তো অবশ্যই আছে। আমার ওই যে আপনি প্রথম কোশ্চেনে যেমন মাসেল ওয়েস্টিং এর কথা বললেন, এরপরে আমার খুব মানে মাসকুলার ইমব্যালেন্স খুবই বেশি। এক্স্যাক্টলি মাসেল কন্ট্রাকশন এরকম করতেই পারি না, মাসেলে পুরো তাহলে আমার মনে হয় যে আপনার নার্ভে কোনো একটা প্রবলেম আছে, নার্ভ গুলা উইক হয়ে যাচ্ছে, নার্ভ গুলাকে প্রপারলি স্টিমুলেটেড করতে হবে। তারপরে যে আমার মনে হয় আপনি তো নার্ভ গুলাকে স্টিমুলেটেড করতে হবে, অবশ্যই নার্ভটার অরিজিন, যেমন হ্যামস্ট্রিং এর নার্ভ সাপ্লাই হচ্ছে সায়াটিক নার্ভ, তারপর কোয়াড্রিসেপস কাফের দিকে গেলে পেরোনিয়াল নার্ভ। তো এই নার্ভ গুলার অরিজিন হয় লাম্বার রিজন থেকে, লাম্বোস্যাক্রাল রিজন থেকে, লাম্বার রিজন থেকে। তো ওই জায়গায় কোনো প্রবলেম আছে কিনা এটা আপনি একটা এমআরআই বা এক্সরে করে দেখবেন যে কম্প্রেশন হয়ে আছে কিনা, তাহলে আপনার ডায়াগনোসিস হয়ে যাবে। বা আপনার একটা টেস্ট আছে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট, মানে এটা নার্ভের টেস্ট, ওইটা করেও দেখতে পারেন যে নার্ভে কোনো ঝামেলা আছে। যদি নার্ভে না থাকে তাহলে আমরা তখন অন্য একটা প্রসিডিউর তাহলে তখন হয়তোবা এটা মাসেল যে ওয়েস্টিং ছিল এটা প্রপারলি হয়নি, তখন আমরা দেখা যায় যে অন্য একটা ইসে যাবো। তো আগে প্রপার আগে নার্ভ টেস্টটা করা জরুরি। প্রবাবলি লোয়ার ব্যাকে, কারণ আমি আগে মনে করতাম কি আমার মানে পায়ের কোয়ার্টার হ্যামস্ট্রিং মাসেল অনেক উইক, তারপরে নিটের এরকম স্টেবিলিটি নাই, এই জন্য আমার মানে ডেইলি লাইফের কাজগুলো করা, হাঁটাচলা করার জন্য বা নিজে ক্যারি করার জন্য আমার লোয়ার ব্যাক অনেক পেইন। তো মেবি লোয়ার ব্যাকের জন্য মাসেলের প্রবলেম হইতেছে। হ্যাঁ হতে পারে, হ্যাঁ এই জন্য এটা রিলেটেড। যেমন যাদেরই দেখেন অনেক কাজ করছি যাতে লোয়ার ব্যাকে প্রেসার কম পড়ে। জি জি জি। তো যেটা হচ্ছে যে এটা রিলেটেড, যেমন অনেকে ফ্রোজেন শোল্ডার আছে, ফ্রোজেন শোল্ডার থাকলে নেক পেইন থাকে, নি প্রবলেম থাকলে লোয়ার ব্যাকে পেইন থাকে। সো এটা রিলেটেড। তো আমার মনে হয় যে আপনি লোয়ার ব্যাকটা ভালোভাবে কাউকে দিয়ে চেক করে একটু প্রপার ডায়াগনোসিস করে দেখেন যে ওইখানে কোনো প্রবলেম আছে কিনা, থাকলে ওইটা ট্রিটমেন্ট করলেই দেখা যাবে যে আলটিমেটলি আপনার হ্যামস্ট্রিং কাপ মাসেলের নার্ভ রিলেটেড যদি উইকনেস থাকে সেটা রিকভারি করে ফেলবে। এটা নিয়ে কি আমার আগে আগানো উচিত মাসেল নামনেস বা এই রিলেটেড প্রবলেম গুলো নিয়ে, নাকি আমার মানে রিকনস্ট্রাকশন সার্জারি বা ওইটার আমি আপনাকে বলি, আপনি যদি আগে ফার্স্টে আপনি যদি রিকনস্ট্রাকটিভ সার্জারি করেন, তারপরও যদি আপনার নার্ভে প্রবলেম থাকে, তাহলে আপনি যতই এক্সারসাইজ করেন না কেন ওইটার প্রপার রেজাল্ট আসবে না। সো আগে আপনার দেখতে হবে যে আপনার স্পাইনে কোনো প্রবলেম আছে কিনা। যদি স্পাইনে প্রবলেম না থাকে তাহলে আমার মনে হয় যে আপনি রিকনস্ট্রাকটিভ সার্জারিতে যান। কারণ রিকনস্ট্রাকটিভ সার্জারিতে করতে লিগামেন্ট যদি আবার সার্জারি করতে হয় তাহলে স্বাভাবিকভাবে আপনার হ্যামস্ট্রিং থেকে টেন্ডন নিবে। আগেটা তো মনে হ্যামস্ট্রিং থেকে নিয়েছিল না, লিগামেন্ট রিকনস্ট্রাকটিভ সার্জারি করতে গেলে আরেকটা জায়গা থেকে কেটে এটা টেন্ডন নেয়। ওইটা কি আপনাদের মেডিকেল রিপোর্টে লেখা ছিল যে হ্যামস্ট্রিং থেকে নিয়েছে না কোথা থেকে নিয়েছে? যেখান থেকে হোক ও আরেকটা জায়গা থেকে নিবে। তো নেওয়ার পরে কি হয় যে ওই জায়গাটা তো উইক থাকবে, হ্যামস্ট্রিং এ ইনভলভ হতে পারে বা প্যাটেলার টেন্ডন থেকে নিতে পারে। তো আপনার যদি নার্ভের প্রবলেম থাকে তখন যদি এই সার্জারি করার সময় তো অবশ্যই আরেকটা মাসেল কাটা পড়বে, তো তখন প্রবলেমটা আরো বেড়ে যাবে। সো আমার মনে হয় যে আগে আপনি লোয়ার ব্যাকে কোনো প্রবলেম আছে কিনা স্পাইনে ওইটা এনশিওর হয়ে দেন পরে আপনি এসিএল টিসিএল নিয়ে সার্জারির কথা চিন্তা করা উচিত। জি থ্যাংক ইউ। আচ্ছা সজীব ভাই, আমার একটা প্রশ্ন আছে।
জি লাইক আমি যখনই হ্যামস্ট্রিং এর ব্যায়াম করি, হ্যাঁ হ্যাঁ হ্যামস্ট্রিং এর ব্যায়াম স্পেশালি আপনার ভাই স্টিফ লেগ ডেডলিফট একটা আছে না, যে নি সোজা করে যে ডেডলিফট করে, জি 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 স্টিফ লেগ। জি জি হ্যাঁ, এই ডেডলিফটটা যখনই আমি মোটামুটি 10-20 কেজি, মানে মোটামুটি 20-30 কেজি পর্যন্ত আমি ঠিক আছি, যখনই আমি এর থেকে বেশি ওয়েট নেই এবং নিচে যাওয়ার চেষ্টা করি, আমার এরপরে দেখা যায় কি আমার লোয়ার ব্যাক, আসলে আমি পেইন বলবো না, আমার লোয়ার ব্যাকটা সোর হয়ে থাকে ভাই। এটা অ্যাকচুয়ালি কোনো ব্যাক পেইন না, মনে হয় কি লোয়ার ব্যাকটা ধরে আছে, সোর হয়ে আছে, এবং এটা একদিন থাকে পর দিন আবার ঠিক হয়ে যায়। বাট এই যে এটার কারণটা, এটা কি আমার এখানে কোনো ইনজুরি আছে নাকি না আমার লোয়ার ব্যাকটা, আমার আপনার লোয়ার ব্যাকটা উইক, এবং যেটা হচ্ছে যে আপনি যেদিন মনে করবেন যে এখানে আপনার ওয়েটটা, তাহলে যদি আপনি আরেকটা ট্রাই করতে পারেন, ধরেন যে আপনি 10 কেজি করে ওয়েট তুলছেন, তো পরে 20 কেজিতে যাবেন না, আগে 15 কেজিতে যেয়ে দেখেন, 15 কেজিতে যে তারপরে গ্রাজুয়ালি ওইটা বাড়ান, এবং লোয়ার ব্যাকে এক্সারসাইজ কিছু করে তারপরে ওই লিফটিংটা করে দেখেন যে প্রবলেমটা কমে কিনা। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, আর আমি ইনশাআল্লাহ এটা ট্রাই করব। এটা যে আপনি ধরেন 10 কেজি দিয়ে 5 টাইমস করছেন, তারপরে যে 20 কেজি দিয়ে করছেন, ওইটা না করে 10 কেজি দিয়ে 2 টাইমস করে তারপরে 20 কেজি দিয়ে পরেরটা একটু দেখেন, মানে আরেকটু আগে শুরু করে দেখেন, মানে ওইটাকে টায়ার্ড বেশি না করে। আচ্ছা, মানে লাইক 10 কেজি দিয়ে আমি 2 সেট করলাম, হ্যাঁ আচ্ছা, তারপর আমি আবার 15 কেজি দিয়ে আর 2 সেট ট্রাই হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমি নেক্সট টাইম এটা ট্রাই করে আমি অবশ্যই আপনাকে জানাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ ভাই। তো শুভ ভাই, হ্যাঁ সজীব ভাই, আসলে আমাদের অনেক প্রশ্ন সবার থেকে যেগুলো এসছে, সেখানে আমরা দেখি যে ম্যাক্সিমাম মানুষের শোল্ডার নিয়ে শোল্ডারের সমস্যা থাকে, শোল্ডারে অনেক সমস্যা, যেমন কাঁধের দায়িত্ব বেশি নেওয়ার কারণে সবারই শোল্ডারের সমস্যা। রাইট, অ্যাবসলিউটলি, সবার তো আসলে কাঁধের উপরে সব ইয়েগুলো যায়, রেসপন্সিবিলিটি। কাঁধের দায়িত্ব বেশি। শোল্ডার সমস্যা বেসিক্যালি এখন কারণ মেইন হচ্ছে কি, মানে আমাদের যে কয়টা, আপনার আমার অর্ধেক দেখতে ভালো লাগে না, আপনি মাঝখানে আসেন না, আপনার অর্ধেক দেখতে আমার ভালো লাগে না শুভ ভাই। হ্যাঁ এবার ঠিক আছে। আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে মোবাইল ইউজ করার টেন্ডেন্সিটা এরকম ভাবে আমরা মোবাইল দেখি। তারপরে একটা জিনিস আমি কমন আমাদের মধ্যে সবার হচ্ছে যে এখন টিভিটা আমরা অনেক উঁচাই দেখি। টিভিটা আমরা দেখার সময় দেখা যায় যে আমরা এইভাবে টিভি দেখি না, আমরা টিভি দেখি এইভাবে। তো দেখেন অলরেডি আমার এটা কন্ট্রাক্ট হয়ে আছে। তারপরে আমরা অফিসে কাজ করার সময় একটা খুব ভালো জিনিস বলেছেন, যে আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা অফিসে কাজ করার সময়, এই কথাটা আমার বউরে আমি বলছি যে আমার টিভিটা এভাবে দেখতে সমস্যা হয়, আমার এমনি গেটি একটু মোটা। তো আমার বউ এটা শুনে না, আমার বউ বলে উপরে নাকি টিভিটা ভালো দেখা যায় দেখতে, না 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 না, এটা একটা ভ্রান্ত ধারণা। টিভি সবসময় আই পজিশনে এইভাবেই হ্যাঁ না সজীব ভাই, একটা যেটা বলছিলেন যে আমরা যে অফিসের কাজের সময়ও যে আমরা যে বসি, আমরা কিন্তু আমাদের হাতটাও কিন্তু এরকম করে রাখি। তা আমি নিজে কিন্তু আমার পার্সোনালি আমার এই জায়গার এবং এই জায়গায় দুটো নার্ভ একদম স্টিফ হয়ে গেছে, এবং পরবর্তীতে আমি মানে আমার কিবোর্ডের পজিশনিংটা আমার চেঞ্জ করতে হয়, যাতে আমার এমন একটা লেভেলে থাকে যাতে আমার শোল্ডারটা এইভাবে উঁচা করে না। অনেকের কিন্তু অভ্যাস, আমরা কিন্তু সারাক্ষণ এভাবে বসে বসে টাইপ করতে থাকি, ল্যাপটপে কাজ করি। ল্যাপটপে আপনার ডেস্কে বসে কাজ করাটা কিন্তু খুবই খুবই মানে লং টার্মের জন্য কিন্তু ভালো না। না, এবং দেখেন এই যে আমি যদি এই যে কিবোর্ড ইউজ করি, আমার যদি সামনে ল্যাপটপে আমার পজিশনটাকে এই যে এরকম, এই যে আমি ইউজ করি, তো কিন্তু আমি এই যে কন্ট্রাক্ট হয়ে আছি। সো দেখা যায় যে এই কন্ট্রাক্ট করার সময় এখান থেকে তো অনেকগুলো মাসেল এই যে স্টিফ হয়ে থাকে। সো আমি বলবো যারা এরকম করেন তারা শোল্ডারের ভালোভাবে স্ট্রেচিং গুলো দেখেন, স্ট্রেচিং গুলো দেখে, বা ধরেন যে এই যে এরকম করে কিছু হাতে যে এরকম করে স্ট্রেচিং, তারপরে শোল্ডারটা এরকম ধরে এই যে স্ট্রেচিং, তারপরে এই যে হাতের এই যে স্ট্রেচিং, এগুলো একটু করবেন, দেখবেন যে প্রবলেম গুলো চলে যাবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে কি, যে যদি কারো কোনো প্রবলেম মেজর থেকে থাকে, যে আপনি হয়তো এটা সলিউশন করতে পারছেন না, বাট আপনার লং টার্ম এটা আপনাকে পেইন দিয়ে থাকতেছে, আপনি অবশ্যই ফিজিওথেরাপিস্টের কাছে যোগাযোগ করবেন, এবং আপনারা অবশ্যই আমাদের ফিজিও টিমে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমাদের একটা টেন্ডেন্সি আছে বাংলাদেশে, আমরা ওই খুব মেজর না হলে কেউ গুরুত্ব দেই না, মানে ফিজিওথেরাপি নেওয়ার জন্য একদম শেষ প্রান্তে যায়। তারপর আমরা তাদের আরেকটা টেন্ডেন্সি থাকে যে কতদিনে শেষ হবে,
তো এটা কিছু অসাধু ব্যবসায়ী আছে বা ইয়ে বলেন, আমি এদের ব্যবসায়ী বলি, যেমন আমার কাছে আসে যে কয়দিনে আমি ঠিক হবো বা প্যাকেজ কি। আসলে মেডিকেলে প্যাকেজ বা আপনি মেডিকেলে কেউ বলতে পারবে না যে আপনি গ্যারান্টি দিয়ে যে আপনি ঠিক হয়ে যাবেন। আমি কোনোদিন কোনো পেশেন্টকে প্যাকেজে নেই না যে আপনার এই প্যাকেজে আমি নিব, আপনি 10 দিনে আপনি আমাকে এত টাকা দিবেন আমি ঠিক করে দিব, এগুলা না। পেশেন্টকেও ধৈর্যশীল হতে হবে এবং যে ট্রিটমেন্ট করবে তাকেও ওইটুকু বোঝাতে হবে যে আমরা মানে অ্যাটলিস্ট আপনি ঠিক করতে না পারলেও ট্রাই করতেছেন। যে জরুরি না যে আপনি একদম ফিজিও কাছে গেলে ফিজিও আপনাকে একদম ম্যাজিক্যালি ঠিক করে দিল, কিন্তু সে যাতে আপনাকে ট্রাই করে ওইটাও বুঝতে হবে এবং পেশেন্টকেও ধৈর্যশীল হতে হবে যে আমি যতদিন এটাকে নিয়ে সাফার করছি আমাকে অ্যাটলিস্ট এটার পিছিয়ে কিছুটা সময় দিতে হবে। আর যদি পেশেন্ট ওরকম হয় যে হ্যাঁ আমার পেশেন্ট আজকে ব্যথা পাইছি, আমি 3-4 দিন ওয়েট করে দেখলাম না হলে, হ্যাঁ সেই সব পেশেন্ট আমার সাথে কথা বলতে আসলে যে ভাই আমি 3-4 দিনের মধ্যে আসছে, আমাকে তো তাড়াতাড়ি তাহলে ঠিক করে দাও, ওই সব ক্ষেত্রে করা যায়। কিন্তু যে পেশেন্ট 1-2 বছর ধরে আসছে তারা যদি আশা করে যে 10-12 দিনে আপনি ঠিক হয়ে যাবেন, ওইটা আশা করাটা উচিত না। আসলে কি ভাই হয়েছে কি যে দেখা যায় যে একটা ইনজুরি কিন্তু অনেকে এরকমও দেখা যায় আপনার কাছে আসে যে 4 বছর 3 বছর লাগে ইনজুরিটা বানায় আসে, এবং সে আশা করে যে আপনি 3 উইকস 2 উইকসে ঠিক হয়ে যাবে। এটা তো একদমই ঠিক না। যেমন আমার একজন পেশেন্টই আপনার এই যে বললাম হাতে অবশ হয়ে যায়, তো সে বললাম যে বলে যে আমার 10 দিন ধরে অবস্থা খারাপ, তো তার এক্সরে তার রিপোর্ট দেখা বললাম হ্যাঁ 10 দিন ধরে না, এটা আপনার 3-4 বছর ধরে। পরে উনি বলে যে হ্যাঁ আমার আস্তে আস্তে এরকম উইক হইতো, ওরকম গুরুত্ব দিতাম না। তো যখন এটা এক্সট্রিম পর্যায়ে চলে আসছে তখন সে গুরুত্ব দিচ্ছে, কিন্তু ততদিনে আমি তাকে বলছি যে এটা মিনিমাম 15 সেশন লাগবে শুধু সেন্সেশনটা আসতেই, মিনিমাম ম্যাক্সিমাম তো আরো কয়েকদিন হতে পারে, তারপরে যে অন্য ট্রিটমেন্ট। সো আপনাদেরকে ওইভাবে আসতে হবে। আর যেটা আমাদের সজীব ভাই কখনো পেশেন্ট আটকে রাখেন, এটার প্রমাণ এটা আমি করি না। এটার প্রমাণ আমরা এবং আমাদের মানে পরিচিত অনেক মানুষ তো গিয়েছে, তো তাদের থেকে যে রিভিউ আমরা পেয়েছি সেখান থেকে আমরা জানতে পেরেছি যে সজীব ভাই কিন্তু পেশেন্ট আটকে রাখে। এটা আমি করি না। তাড়াতাড়ি ছেড়ে দাও। সজীব ভাইয়ের কাছে মানুষ বলে যে যেমন আমি তো আমার ছুটি দিয়ে দেওয়ার পর আমি তো বলছি না সজীব ভাই আমি তো ছাড়বো না, আমি যাবো কন্টিনিউ। না আসলে ছাড়ার কিছু প্রসিডিওর থাকে, যেমন যে দেখেন আমি অল্টারনেটিভ দিতে যাই, ফার্স্টে কয়েকদিন টানা দেখে অল্টারনেটিভ দিতে যাই। এটার একটা কারণ হচ্ছে যে আমি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট না নিয়ে ডেইলি অ্যাক্টিভিটিসে নিজেকে সংশোধন করতেছি কিনা। তো আলটিমেটলি যখন আমি একটা সরকারকে ছেড়ে দিব তখন আপনি ওই অ্যাক্টিভিটিস এর মধ্যে অ্যাক্টিভ থাকলে আপনার প্রবলেম হবে না। তো সজীব ভাইয়া, জি একজনের একটা প্রশ্ন ছিল যে উনি বলতে চাচ্ছিলেন যে ওনার মায়োফেশিয়াল পেইন সিনড্রোমের সবচেয়ে এফেক্টিভ ট্রিটমেন্টটা কি। উনি বলছেন যে প্রোলো, আকুপাঞ্চার এন্ড ম্যানুয়াল ম্যানিপুলেশন ওনার জন্য কাজ করেনি, এবং ওনার মেইন ইস্যু হচ্ছে যে মায়োফেশিয়াল ট্রিগার পয়েন্ট হচ্ছে 7টা-8টা পয়েন্টে ওনার ব্যাক মাসলে, যেটা ওনার ইট কিপস কামিং ব্যাক। আচ্ছা, সো ওনার যেটা হচ্ছে মায়োফেশিয়াল রিলিজ করতে গেলে এটা আপনার ট্রিগার যেহেতু 7টা পয়েন্টে 6-7টা পয়েন্টে ট্রিগার পাওয়া গেছে, ট্রিগার পয়েন্টে অবশ্যই ওই ট্রিগার ধরে আপনাকে ডিটিএফ মানে ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মাসাজ, মানে আপনার মাসেলটা যদি সোজা থাকে তাহলে আপনাকে এরকম ভাবে মাসাজটা করতে হবে, ঠিক আছে? তো এবং ওইটা করতে হলে আপনাকে স্কিনের মুভমেন্ট হলে হবে না, মাসেলের মুভমেন্ট হবে, এটা একটু পেইনফুল হবে। যদি দেখা যায় যে নোটসটা খুব বেশি সেই ক্ষেত্রে আপনাকে নিডেলিং করতে হবে। নিডেলিং করার পরে কিন্তু ধাপ হচ্ছে যে আপনাকে কাপিং করা বা মায়োফেশিয়াল মানে মাসাজের মতো রিলিজ করা। যদি প্রপারলি হয় দেন আপনার ওইটা কাজ করবে, নয়তো ওই শুধু আকুপাংচার বা শুধু মাসাজ করলে হবে না। অনেকগুলো জিনিস থাকে, যেমন ডিটিএফ করার পরে আমরা আইসিং করি, তারপর এটাকে আলট্রা করতে হয়। সো ওই প্রসিডিউরটা যদি প্রপারলি মেনটেন না করা হয় তাহলে পেইন আসবে। আর যেটা হচ্ছে যে ফিজিওথেরাপিতে পেইন কমায় দেওয়া খুব ইজি, আপনি যদি চান আপনি ইনজেকশন দিতে পারেন, আপনি যদি কিন্তু রিহ্যাবটা খুব জরুরি। আপনি ইনজুরি চলে যাওয়ার পর আপনি কিভাবে রিহ্যাব করতেছেন, আপনার রিহ্যাবিলিটেশন জিনিসটা প্রপারলি হচ্ছে কিনা সেই জিনিসটা হচ্ছে খুব জরুরি। সো সে যদি ট্রিটমেন্ট করার পর আমাদের এটা বাংলাদেশে দেখা যায় যে আমরা শুধু ট্রিটমেন্টের ইয়ে করি, মানে পেইনের ট্রিটমেন্ট করি, কিন্তু পেইনটা যাতে আবার না আসে, তাকে রেগুলার অ্যাক্টিভিটিসে যাতে সে ওইটাতে প্রবলেম না করে, এই রিহ্যাবটায় আমরা গুরুত্ব কম দেই। সো ওনার যেটা করতে হবে যেটা এটা হচ্ছে যে উনি এই কাজগুলো করার পরে
আমার জানতে হবে যে ওনাকে কোনো হোম অ্যাডভাইস বা কোনো স্পেসিফিক অ্যাডভাইস দেওয়া হয়েছিল কিনা ওই মাসেল গুলাকে রিহ্যাব করার জন্য। যদি দিয়ে থাকে, সে আইদার এটা পুরোপুরি করে নাই ঠিক মতো, যার জন্য এটা আবার আসতেছে রিকারেন্ট ইনজুরি হচ্ছে, অথবা তাকে ওইভাবে দেওয়া হয় নাই যে রিহ্যাব প্রোটোকলটা। সো এই জিনিসটা জানতে হবে যে তাকে যখন ওই 6-7টা পয়েন্টে পেইন হয়েছে, ওই পয়েন্টে আসলে তার সাথে কি কি কাজ করা হয়েছে। তাকে কি ডিটিএফ দেওয়া হয়েছে, বা ডিটিএফ দেওয়ার পর যখন নিডলিং করা হয়েছে, নিডলিং করার পরের যে সেশন গুলো সেগুলোতে তাকে কি কি কাজ করানো হয়েছে। কারণ স্বাভাবিকভাবে আপনি যখন নিডলিং করবেন ওই ইনজুর জায়গাটাকে, কিন্তু আমরা নিডলিং করে কি হয়, ওই যে পয়েন্টটা ইনজুর জায়গা যে আমরা বলি যে নোটস পাওয়া গেছে, ওইটা কিন্তু আরো ইনফ্ল্যাম করে দেয়। তো ইনফ্ল্যাম করে দেওয়ার পর ওইটা ঠিক মতো ইনফ্ল্যাম হওয়ার পর ঠিক মতো অ্যালাইনমেন্ট বরাবর জোড়া লাগছে কিনা, ওইটা লাগানোর জন্য আমরা কি ফিজিও যে সে কি ওই কাজগুলো করেছে কিনা, বা করার পরে তাকে প্রপারলি ওই মাসেল গুলা যদি দেখা যায় যে কাজ করছে, তাকে ইনজেকশন হাইড্রেট করা হয়েছে কিনা, অনেকগুলো জিনিস থাকে। এই জিনিসগুলো এনশিওর করলে বলা যাবে যে আসলে তাহলে কোন একটা ল্যাকিংস এর জন্য এটা ব্যাক করতেছে। তবে আমার যেটা ধারণা যে ট্রিটমেন্ট করার পরে যে রিহ্যাব প্রোটোকলটা প্রপারলি হচ্ছে না দেখি এই পেইন গুলো তাকে আবার ব্যাক করতেছে। আরেকটা জিনিস ভাই আমি এখানে একটু মেনশন করতে চাই যে ম্যাক্সিমাম পেশেন্টই কিন্তু ভাই আপনারা যারা হোমওয়ার্ক দিয়ে দেন পেশেন্টদেরকে, তারা কিন্তু হোমওয়ার্কটা ঠিক মতো করে না। না, অনেকেই করে না। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমাদের ডেভিল ভাই একজন আছে যে যাকে আপনি হোমওয়ার্ক দিবেন, হোমওয়ার্ক কিন্তু ঠিক মতো সে করেনি, যার কারণে তার পেইন মনে হয় আবার ফিরে আসছিল। ওইটা না, ওই জায়গায় পেইনটা আসে নাই, তার পেইন আসছে অন্য জায়গায়, অন্য আরেকটা মাসেলে পেইন আসছিল। তো সেই সব হোমওয়ার্ক না করার কারণে নাকি ওইটা তার কিছুটা জিম করে না, হঠাৎ করে জিম ছেড়ে দিলে বা হঠাৎ করে উনি দেখা যায় যে প্রবলেম করে। তো এই ক্ষেত্রে আমি যেটা করি যে আমার ট্রিটমেন্ট প্রোটোকলে থাকে যে আমি ফার্স্টে কয়েকদিন টানা দেখি, তারপর আমি দেখা যায় যে একদিন অল্টারনেটিভ ডেতে চলে যাই। অল্টারনেটিভ ডেতে যাওয়ার পরে আমি যখন তাকে এক্সারসাইজ দিই, তখন দেখা যায় যে সপ্তাহে 3টা সেশন, সপ্তাহে তারপরে 2টা সেশনে যাই, তারপর একটা সেশনে যাই, তারপরে 15 দিন পরে একটা বার বলি, তারপর বলি মাসে একবার আসতে। সো এই প্রোটোকলটাতে আমি চেষ্টা করি দেখি যে সে আসলে ওই কাজগুলো করতেছে কিনা। তো আনফরচুনেটলি যেটা হয় যে পেইনটা চলে যাওয়ার পরে তারা ওই 3টা সেশনের পরে যে 2টা সেশন, ওইটা খুব কষ্টে আসে, কিন্তু পরে যা একটা চেক আপ ওইটাই আর তো আসে না। সো মানে মেইনটেনেন্সটা যে ঠিক মতন করবে এটাই সবাই ঠিক মতন করতে চায় না, যেটা আসলে দরকার করা। মেইনটেনেন্সটা কিন্তু অনেক বেশি জরুরি, যে আপনি ঠিক করে দিলেন তাকে, বাট তার ঠিক থাকার জন্য যে মেইনটেনটা তার করতে হবে, এটা কিন্তু তার নিজস্ব হোমওয়ার্ক, এটা তার নিজেরই করতে হবে। জি, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওয়ালিদ ভাই, আপনার আপাতত এক্সারসাইজ করতে গিয়ে আর কোনো ডিসকমফর্ট আপনি ফিল করেন রিসেন্টলি, যেটার কারণে আপনার মানে এক্সারসাইজে সমস্যা হচ্ছে? ওই পায়ের স্টেবিলিটির জন্য ভাই যে প্রবলেম ধরে আমি আপার বডি একটু করলেও অনেক কিছু স্টেবল ভাবে করা যায় না। তো ম্যাক্সিমাম আমি ট্রাই করি মানে করতে হয় আমার বুঝতে পারার জন্য। ইভেন আমি লাইট ওয়েটে ল্যাটারাল করছি, ওটাও বেঞ্চে এখন বেটার লাগে। ল্যাটারাল রাইজ, আচ্ছা। তার মানে আমার বডি এক্সারসাইজেও এই জিনিসগুলো প্যারা দেয়। আমার বডির স্টেবিলিটিটা ওরকম না। আচ্ছা, আর হ্যামস্ট্রিং এত মানে মাসেল ওয়েস্ট হইছে বা এত বেশি উইক, মানে নরমাল হাঁটা চলাতেই ক্যাম্প করে এমন অবস্থা। দেখতো যতটুকু পারি। আমার মনে হয় ওনার স্পাইন লোয়ার ব্যাকে প্রবলেম আছে, কোন স্পাইনের ওইখানে কোনো একটা জায়গায় প্রবলেম আছে, ওইটা আগে প্রপারলি ডায়াগনোসিস করাটা জরুরি। মানে আমার কাছে মনে হচ্ছে যে ওয়ালিদ ভাই একটা প্রবলেম থেকে অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু কোরটা একটু ডেভেলপ করার পরে আমার মনে হয় যে লোয়ার ব্যাকে প্রবলেম এখন ওইরকম একটা ইয়া পড়ে না। লোয়ার ব্যাকটা ঠিক করা উচিত। আমাদের কিন্তু অনেকেই আছে জিমে দেখা যায় যে মানে অ্যাবস এর ব্যায়াম করতে বললে আগেই মনে করে যে মনে পেট কমার জন্য বলছি, বাট অ্যাবস এর এক্সারসাইজ, অ্যাবডোমিনাল এর এক্সারসাইজটা কিন্তু খুব দরকার কোর স্ট্রেংথের জন্য। আমরা যে কোনো লোয়ার লিফট করি, বেঞ্চ প্রেস করি, ফ্লোর থেকে যে কোনো লিফট করি, কিংবা আমরা কোনো কিছু প্রেস করি, এটার জন্য কিন্তু আমাদের অ্যাবডোমিনের যে শক্তিটা এটা কিন্তু খুব জরুরি। এটা যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু যে কোনো সময় লোয়ার ব্যাক ইনজুরি হয়ে যেতে পারে। কি বলেন সজীব ভাই? হ্যাঁ, অবশ্যই। এটাই আমি যে বলতেছিলাম যে আমরা সবাই যে ব্যাক এরকম করে এক্সারসাইজ করি, কিন্তু আমাদের এই পজিশনে আসার জন্য যে আবার কোর এক্সারসাইজ, লোয়ার অ্যাবডোমিনাল এক্সারসাইজ করতে হবে, এটা কেউ আমরা ওইভাবে করতে চাই না। এবং ভাই আরেকটা কিন্তু নেগলেক্টেড বডি পার্ট আছে, যেটা ছেলেরা মনে করে যেটা মেয়েদের এক্সারসাইজ, ওটা হচ্ছে গ্লুটস। হ্যাঁ,
গ্লুটসের মানে আমি তো মনে করি মেয়েদের থেকে ছেলেদেরও গ্লুটসের এক্সারসাইজ বেশি করা উচিত, কারণ পেলভিক ফ্লোর মাসেল এই জিনিসটা আমরা গুরুত্ব দিতে চাই না। ভাই পেলভিক ফ্লোর মাসেলের মধ্যে যে আপনি আমাকে একবার দেখাইছিলেন ওখানে যে অ্যাবডাক্টর, তারপরে যে একদম গ্লুটসটাকে কন্ট্রাক্ট করা, ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া, ব্রিজিং এক্সারসাইজ, এইগুলো করলে লোয়ার যে পেলভিক ফ্লোর মাসেল গুলো আপনি। আচ্ছা ভাই, তো ওয়ালিদ ভাই এগুলা করতে পারে না ওনার ওই স্ট্রেংথ গুলা ফেরানোর জন্য? ওগুলো করতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে যদি ওনার কোনো একটা জায়গায় ডিস্ক, যদি উনি যেহেতু বলছে যে ওনার লেফট সাইডে হ্যামস্ট্রিং ক্র্যাম্প করছে বেশি, তাই তো? তো লেফট সাইডে ক্র্যাম্প করলে লেফট সাইডের মাসকুলার কোন স্টিফনেস আছে কিনা এটা জানতে হবে। এখন আপনার যদি সেন্ট্রালি থাকে তাহলে আপনি করলে তো এটা দুই জায়গাতে সমান ভাবে কাজ করবে, কিন্তু যদি লেফট সাইডে ওনার শর্টেন থাকে, রাইট সাইডে এরকম লেন্থেন থাকে, তাহলে উনি যত এক্সারসাইজ করুন এটা তো এরকম হইতে থাকবে, মানে ওই ইমব্যালেন্সটা থেকেই যাবে। সো আগে জানতে হবে যে ইমব্যালেন্সটা আছে কিনা বা কোনো প্রবলেম আছে, জানার পরে তারপরে ওই অনুযায়ী এক্সারসাইজ করলে উনি রেজাল্ট পাবে, নয়তো ওই ইমব্যালেন্স থেকেই যাবে। তার মানে ওয়ালিদ ভাই আসুক বাংলাদেশে, আমি মনে হয় ফিজিওথেরাপি নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। ভুইয়া এয়ারপোর্ট থেকে আগে ধরে নিয়ে আসুন ফিজিওথেরাপি। আর গ্লুটসের কথাই মনে পড়ছে, ওই যে ভাইয়া মনে হয় আপনি একটা ওই যে আপনার ফ্রেন্ডকে পাঠিয়েছিলেন যে ফটোগ্রাফার এখন চলে গেছে গ্রামে। ইমন ভাইয়ের কিন্তু গ্লুটসে পেইন ছিল, এবং গ্লুটসের কিন্তু ওনার একটা কার্ভ যে শেপটা ওইটাই ছিল না। আচ্ছা, তো পরে যাই হোক ওই ট্রিটমেন্ট করার পরে উনি খুশি যে ওনার ওই শেপ কার্ভটা আসছে এবং গ্লুটসের পাওয়ার আসছে। তো গ্লুটসের এক্সারসাইজ করা খুব জরুরি, এটার জন্য কিন্তু ওনার প্রবলেম হচ্ছিল। ইমন ভাইয়ের অনেক প্রবলেম হচ্ছিল, পরে ইমন ভাইয়ের আমি বললাম যে ভাই আপনি আর দেরি করেন না, আপনি তাড়াতাড়ি ফিজিওথেরাপিতে চলে যান সজীব ভাইয়ের কাছে, আপনার ইনশাআল্লাহ সমাধান। উনি লাস্টে যখন আসছিল বলছে যে না আমার গ্লুটসটায় একটু লুজ ছিল মনে হচ্ছিল, পরে দেখা গেছে যে একটা শেপের মতো আসছে, তো উনি ভালো খুশি ছিল। আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। জি, ইমন ভাই আমাদের অনেক ভালো ভালো শুট করছে, স্পেশালি আমার, তারপর ডেভিল ভাই, আমার কিছু শুট তো আছে যে গুরুজি ওই শুটের সময় গুরুজি ছিল সাথে। আচ্ছা, ওই ছবিগুলাই আমার ভাইয়ের শেষ সম্পদ এখন আপাতত। কিন্তু আনফরচুনেটলি উনি তো ফটোগ্রাফি থেকে সরে আসছে, কিন্তু ভাই আমরা যখনই ভাইয়াকে বলি ভাইয়া চলে আসে, আমাদের কাজ ভাইয়া না করে না কখনো। আলহামদুলিল্লাহ, ইমন ভাই সবাই এখন আর সব কাজ করে না, বাট আমরা ডাকলে ভাইয়া চলে আসে। ওনার তোলা ছবিগুলি আমার এখন লাস্ট সম্পদ ভাই, আমার বডি বিল্ডিং এর শেষ সম্পদ। আচ্ছা, আপনি মনে হয় একটু আবার মাসেল গেইন করছেন না? জি ভাই, আমি ওই রাস্তায় আছি ইনশাআল্লাহ। দেখ সজীব ভাই চোখে যেহেতু পড়ছি তার মানে কিছু ইমপ্রুভ করছি। না গেইন করছেন আলহামদুলিল্লাহ। তাহলে খুব শীঘ্রই আসতেছি সজীব ভাইকে ডলা দিতে হবে, আপনার হাতে একটা ডলা খেতে হবে। এই তো কঠিন পেশেন্ট চলে আসলেন, বডি বিল্ডার পেশেন্ট দেখতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। এই ভাই একটু ছোট ভাই ব্রাদারদের যদি একটু ইনশাআল্লাহ। আচ্ছা সজীব ভাই, এক ভাইয়ের কোশ্চেন ছিল শোল্ডার রোটেশন, মাসেল টাইটনেস, ব্যাক স্টিফনেস এসব কিভাবে রিডিউস করা যায় তা নিয়ে সাজেশন চাই। এটা অনেকটা অলরেডি বলেই ফেলছে। হ্যাঁ, এটা ওই যে নরমালি যদি হিট দিয়ে স্ট্রেচিং, মানে যদি খুব বেশি স্টিফ থাকে আমি বলবো যে আগে খুব ভালো মতো জায়গাগুলোকে হিট দেন, হিট করলে এটা ডাইলেটেড হবে, তারপরে ফুল লেন্থে স্ট্রেচিং করে হোল্ড করেন। যদি 10 সেকেন্ডে না যায় 20 সেকেন্ড হোল্ড করেন। এরপরে যদি না যায় তাহলে আমার মনে হয় যে একবার চেক করে দেখে যে এখানে অন্য কোনো প্রবলেম আছে কিনা, বা ওই অনুযায়ী ট্রিটমেন্ট করা। প্রিলিমিনারি স্টেজ উনি কয়েকটা দিন ট্রাই করে দেখতে পারে যে ওই একদম যে জায়গাগুলো স্টিফ হয়ে থাকে একটু এক্সট্রিম, মানে লং টার্ম একটু হিট দিয়ে ওইটাকে নর্মালাইজ করে সঙ্গে সঙ্গে হিটটা দেওয়ার পরে স্ট্রেচিং এ চলে যাওয়া, স্ট্রেচিং করে ওই পজিশনটা হোল্ড করা যাতে মাসলটা ওই ফুল লেন্থে যায়। তারপরে এটা কয়েকদিন করুক, 10-12 দিন করে দেখুক, যদি ওকে হয় তাহলে ওকে, আর না ওকে হলে অবশ্যই এসে চেক করে নিয়ে যাওয়া উচিত। আরেক ভাইয়ের একটা বিশাল বড় প্রশ্ন আছে, ভাই ডিক্লাইন বেঞ্চ প্রেস মারতে রাইট হ্যান্ড ফ্রন্ট ডেলটয়েড ইনজুরি হয়েছে, 2 মান্থ হয়েছে, আল্ট্রাসাউন্ড। এই পেশেন্টটা আমাকে ফোন দিছিল, ফিজিওথেরাপি 15 দিন। হ্যাঁ, কোনো ভয় নেই সেই ক্ষেত্রে। আমি বলি এই আমাকে ফোন দিছিল
উনি ফোন দেওয়ার পরে, উনি অনেক দূরে থাকে, সো উনি ফোন দেওয়ার পরে ওনাকে আমি প্রপার সিস্টেম বলে দিছি, তো আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছে। ডেলটয়েড নিয়ে যে প্রবলেমটা ছিল ওইটা ওনার নাই, এটা চলে গেছে। আর যেটা হয়েছে যে ওনার প্রপারলি ট্রিটমেন্টটা হয় নাই, যেমন আমি ওনাকে বলছি নিউরোবি ইনজেকশন নিতে, তারপরে প্রপারলি আইসিং করতে, কিছু আরো মেডিসিন অ্যাড করছিলাম, তো উনি ওইটা খেয়ে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। কিন্তু উনি মনে হয় এবং এই পেশেন্টটা অনেক হাইলি, মানে আমি যদি বলি যে সে তার ব্যাপারে অনেক সচেতন, বিকজ সে ইন্ডিভিজুয়াল মাসেল ধরে ধরে আমাকে বলতেছিল, যেমন এখন আমাকে বলতেছিল গ্যাস্ট্রোনোমিয়াস, মানে হচ্ছে এটা কাপ মাসেলের একটা মাসেল, এইটাই হ্যাঁ। সো সে ওইটা, উনি মেবি ক্রিকেটার ছিল, ক্রিকেটার থেকে হয়েছে বডি বিল্ডিং এ করছে। তো হ্যাঁ, উনি মোটামুটি ওই ডেলটয়েডের রিকভারি করে ফেলছে, তবে 1-2 তারিখের দিকে আসবে, এসে মেবি উনি করবে। ওই যে এইখানে যে জিনিসটা আসে, এই যে আল্ট্রাসাউন্ড করছে, এত কিছু করছে, তারপরে কেন ঠিক হয় না, তার কারণ হচ্ছে তাকে প্রপারলি বলা হয় না যে কি রিহ্যাবটা করতে হবে। সে প্রপার জায়গায় যায় না যে তার রিহ্যাবিলিটেশনটা কিভাবে হবে। এই রিহ্যাবিলিটেশনটা যদি উনি ঠিক মতো করতো, ওনার এই প্রবলেমটা আসতো না। আমি জাস্ট কিছুই না, ওনাকে আমি কোনো আল্ট্রাসাউন্ড করতে বলি নাই, ওনাকে আমি কিছু করতে, ওনাকে আমি বলেছি যে আপনি কয়েকটা দিন নিউরোবি ইনজেকশন নেন, এই আইসিং করেন, আইসিং করার পরে রেস্ট নেন, রেস্ট নিয়ে এই ইমব্যালেন্সটা দূর করার জন্য এইটাতে একটু বেশি গুরুত্ব দেন, ওইটাতে একটু কম গুরুত্ব দেন, যখন ব্যালেন্স চলে যাবে তখন দুইটাতে সমান গুরুত্ব দিবেন। জাস্ট এরকম গাইডলাইন দেওয়াতে উনি মোটামুটি একটা রেজাল্ট পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমাদের যে লাস্ট কোয়েশ্চেনটা আমি করব এখন। জি, তো আজকে আমাদের শোর একদম শেষ কোয়েশ্চেন সজীব ভাইয়ের কাছে, ওটা হচ্ছে যে আচ্ছা সজীব ভাই, জি, আপনি অ্যানসারটা আপনাকে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে প্লিজ। ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। এটা যেহেতু শেষ কোয়েশ্চেন, জি, জি, এটার জি। অ্যানসারটা আপনি একটু চিন্তা ভাবনা করে দিবেন আমাকে। জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, গুরুজির শোল্ডারটা কবে ঠিক হবে? গুরুজি ব্যাড পেশেন্ট, ভেরি ব্যাড পেশেন্ট। ওনার শোল্ডারের পেইনটা কি মনে নাকি না শোল্ডারে নাকি না মাথায়? আমি ওই যে ফার্স্টে আপনাকে একটা কোশ্চেন বলো না যে রাজীব ভাই আপনার অনেক ধৈর্য, বুঝছেন, আপনার বাম সাইডে ডান সাইডে গুরুজি। ভাই আমার তো বেশি ধৈর্য আপনার। না এটা না, গুরুজি আপনার শোল্ডারে কি না, অনেকদিন থেরাপি নিচ্ছি, এটা হচ্ছে আমার বাণিজ্যত ব্যাপার হয়ে গেছে এখন, বুঝছেন, যে আমার ফ্রেন্ড, আমি একজন ফিজিও, সে শোল্ডার জয়েন্ট নিয়ে ঘুরঘুর করতেছে, বুঝছেন। সো আপনার সজীব ভাই, আমার এখানে একটা প্রশ্ন, সজীব ভাই আমার একটা প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে গুরুজির শোল্ডারের পেইনটা বেশি গুরুতর না আমি যেটা নিয়ে গেছিলাম আপনার কাছে সেটা বেশি গুরুতর না, ছিল? ওর যেটা হয়েছে, ও ওই যে কয়েকটা দিন ট্রিটমেন্ট নিয়ে ও আর ওইটা কন্টিনিউ, মানে এটা ফিনিশিং যে জিনিসটা, ওই জিনিসটায় যায় না, ও কয়েকদিন হওয়ার পর এটা ডিসকন্টিনিউ করে, যার জন্য দেখা যায় যে ওর প্রবলেমটা থেকেই যায়। আর ও হঠাৎ জিম ছাড়ে, হঠাৎ জিম করে, মানে ও একটা রেগুলারিটিটা নাই। কিন্তু একটা আমি ওনাকে একটা কথা বলছিলাম, হ্যাঁ জি, একটা কথা বলছিলাম, সরি একটু ইন্টারাপ্ট না, করলাম। অবশ্যই অবশ্যই। ওনাকে একটা কথা বলছিলাম যে গুরুজি আপনি যদি শোল্ডার মানে আপনি যদি রেগুলার ওয়ার্কআউটটা করেন আর যে কিছু মাসেল পুট অন করতে পারেন, আপনার এই পেইন গুলো চলে যাবে, কারণ আপনার মাসেল যখন যে জায়গায় সাপোর্ট দিবে তখন আপনার এই ব্যথাটা পাবেন না। আমি ওনাকে বলছি যে আপনি যখন শরীরটা যখন ফুলা ফাঁপা থাকে তখন আপনি পেইন গুলো ফিল পান, কয় যে না তখন এরকম পাই না। যখন উনি শুকায় যায় অনেক বেশি, তখন কিন্তু ওনার এই পেইন গুলো দেখা দেয় বেশি। এটার দুইটা রিজন হইতে পারে, একটা ওই শুকায় গেলে ওনার ওই জায়গায় সাপোর্টটা পায় না, সেকেন্ড হচ্ছে যখন শুকায় যায় তখন ওনার যে জয়েন্ট গুলো আছে, যে আপনি যেটা বলেন যে ফ্লুইডটাও ওনার ওখান থেকে কমে আসে আমার তো মনে হয়। ওইটা যেটা হয়েছে কি, ওর বেসিক্যালি প্রবলেম হচ্ছে যে আমার যেটা ধারণা, ও একটু হাইপার থাকে সব ব্যাপারে, যেটা হয়েছে যে এই হুটহাট করে অনেকগুলো জিম করলো, এই হুটহাট করে আবার ছেড়ে দিল, মানে ওই জিনিসগুলো ও না করে যদি একটা রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে চলে আসে, যেমন প্রবলেম আমার আছে, আমারও কিছু শারীরিক প্রবলেম আছে, এখন দেখা যায় যে আমাকে তো এটা মেনটেন করে আমার চলতে হয়। আমি কাজ করছি না, আমি কাজ করতেছি। আপনার কন্ডিশনটা তো আমি আগের বারই ব্যাখ্যা করেছিলাম যে স্পাইনা বাইফিডা, আমি এটা করতেছি না, আমি রেগুলার এসে গরম পানিতে কোমরটা করতেছি, যাতে এটা তো আমার জন্মগত প্রবলেম, এটা তো আমি চাইলে এটা কিছু করতে পারবো না, এটা প্রবলেম আসবেই। কিন্তু দেখেন ওইটা থাকা অবস্থায় আমি ফিজিওথেরাপি প্র্যাকটিস করতেছি, তো ওর যে শোল্ডার প্রবলেমটা, ওকে ওইটাকে টাইম দিতে হবে, ওইটাকে ওভারলুক করা যাবে না যে আমার ইনজুরি, এটাকে আমার প্রপারলি ট্রিটমেন্ট করে রিহ্যাবটা প্রপারলি করে এটাকে মেইনটেইন করতে হবে। যদি মেইনটেইন করে তাহলে এই প্রবলেমটা আসবে, যদি মেইনটেইন না করে
প্রবলেম আসতেই থাকবে। ওকে, তো সজীব ভাই আমরা তো আজকে অনেকগুলো প্রশ্নের উত্তরই দিলাম। সো আশা করি আমাদের ভিউয়ার্সদের এই কোশ্চেনের অ্যান্সার গুলা কাজে লাগবে এবং আপনারা ট্রাই করবেন যে প্রপার ভাবে যাতে যেই টিপস গুলো সজীব ভাই আমাদেরকে দিল ওগুলোর উপরে আপনারা যাতে আমল করতে পারেন ঠিকভাবে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং উইথ আস। সজীব ভাই থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকেও ধন্যবাদ। একটা জিনিস বলি শুধু, নিজেরা সচেতন থাকবেন, প্রচুর পানি খাবেন, আর ব্যথা কম ছোট বড় এটাকে ওভারলুক করবেন না। ব্যথা হলে যত তাড়াতাড়ি সম্ভব, সেটা জরুরি না যে ফিজিওটনে আসতে হবে, ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, অর্থোপেডিক্স আছে, ফিজিক্যাল মেডিসিন আছে, যেখানেই যান সাজেশন নেন, কনসাল্ট করেন। আপনার কনসাল্ট করে স্যাটিসফাইড হলে আরেক জায়গায় যান, বাট যান, বসে থাকেন না, ওইটাকে শরীরে থাকতে দিয়ে না, তাহলে হবে কি এটা বাড়বে, আপনাকে অনেক বেশি ভোগাবে। এবং আমার কথা হচ্ছে যে রাইট জায়গায় যান, ফিজিওথেরাপি যান ইনশাআল্লাহ। So thank you everyone for joining with us. Take care. Goodbye. Goodbye. হাফেজ ভাই। Allah Hafiz. Love.